অভিযানের সময় আমরা এমন কিছু গল্প বা লোককথার সম্মুখীন হই যা আমাদের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে যায়। এমনই কিছু গল্প নিয়ে আমাদের এই উপস্থাপনা, গল্প অভিযান। আজকের গল্প একেবারে এক আদিম ভয়ালের। এখানে কোনো ভূত বা প্রেত নেই, কেবল আছে মানুষের মনের অন্ধকার গলির এক হাড় হিম করা উপাখ্যান। তাহলে আলোটা নিভিয়ে হেডফোনটা লাগিয়ে নিন আর এমন হাড় হিম করা গল্প নিয়মিত শুনতে গল্পবধি অভিযাত্রিক চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। শুরু করছি এডগার অ্যালান পোর বিশ্ববিখ্যাত সাইকোলজিক্যাল থ্রিলার দ্য টেল টেল হার্ট। হ্যাঁ, সত্যি সত্যি আমি ভীষণ ভীষণ রকম স্নায়বিক উত্তেজনায় ভুগিয়েছি এবং এখনও ভুগে চলেছি, কিন্তু তাই বলে তোমরা আমাকে পাগল বলবে কেন? এই ব্যাধি আমার স্নায়ুগুলোকে ভোঁতা বা ধ্বংস তো করেইনি, করে তুলেছিল আরও অনেক বেশি প্রখর। বিশেষ করে আমার শ্রবণ শক্তি হয়ে উঠেছিল অস্বাভাবিক রকম তীক্ষ্ণ। স্বর্গ আর মর্তের সমস্ত শব্দ আমার কানে আসতো, এমনকি নরকেরও অনেক ফিসফিসানি আমি শুনতে পেতাম। আরে হ্যাঁ, তাহলে আমি পাগল হই কিভাবে? শোনো আর দেখো কত সুস্থ মাথায়, কত শান্তভাবে আমি পুরো গল্পটা তোমাদের শোনাতে পারছি। কিভাবে প্রথম ওই চিন্তাটা আমার মাথায় এলো তা না বলতে পারবো না, জানো। কিন্তু একবার যখন তা মগজে জায়গা নিল, দিন রাত সেটা আমাকে তাড়া করে বেড়াতে লাগলো। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না, জানো, কোনো আক্রোশও ছিল না। বুড়ো মানুষটাকে আমি ভালোই বাসতাম, সে কোনো দিন আমার কোনো ক্ষতি করেনি, কোনোদিন আমাকে অপমানও করেনি, এমনকি তার সোনার প্রতিও আমার বিন্দু মাত্র লোভ ছিল না। বিশ্বাস করো, সত্যি বলছি। তবে এখন বুঝি, জানো, সমস্যাটা ছিল তার ওই চোখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তার চোখটা না ছিল ঠিক শকুনের মতো, ছানি পড়া একটা ফ্যাকাশে নীল চোখ, যেখানে যখনই সেই দৃষ্টি আমার ওপর পড়তো আমার ধমনীতে রক্ত হিম হয়ে আসতো। আর তাই একটু একটু করে খুব ধীরে ধীরে আমি মনস্থির করলাম যে ওই বুড়োটার প্রাণ আমি নেব আর চিরকালের মতো ওই চোখের হাত থেকে নিজেকে মুক্ত করব। তবুও দেখো, তোমরা আমাকে পাগল ভাবছো, কিন্তু পাগলরা তো কিছুই বোঝে না, বলো। তোমাদের আমাকে দেখা উচিত ছিল কতটা বুদ্ধিমত্তার সঙ্গে, কি অসম্ভব সতর্কতা, কতটা দূরদর্শিতা, আর কি নিখুঁত ছলনার আশ্রয়ে আমি কাজটা সেরেছিলাম। বুড়োকে খুন করার আগের এক সপ্তাহ আমি তার সঙ্গে এত ভালো ব্যবহার করেছিলাম যা আগে কখনো করিনি। আর রোজ রাতে, ঠিক মধ্যরাতের দিকে, আমি তার দরজার ছিটকিনিটা আলতো হাতে খুলতাম। ওফ, কি সন্তর্পণে! তারপর মাথা গলানোর মতন একটুখানি ফাঁক হলেই আমি ভেতরে একটা ঢাকা লণ্ঠন ঢুকিয়ে দিতাম, পুরোপুরি ঢাকা, যাতে এক ফোঁটাও আলো বাইরে না আসে। আর তারপর গিয়ে আমি মাথাটা ভেতরে ঢোকাতাম। উফ, দেখলে না, তোমরা হেসেই ফেলতে যে কত ধূর্ততার সঙ্গে আমি মাথাটা ভেতরে ঢোকাতাম। আমি খুব ধীরে, খুব খুব সাবধানে মাথাটা ঢোকাতাম, যাতে বুড়োর ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। শুধু বিছানায় শুয়ে থাকা বুড়োকে দেখার জন্য ওই ফাঁকটুকু দিয়ে পুরো মাথাটা ভেতরে ঢোকাতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, তো ভাবতে পারো। হ্যাঁ, 1 ঘন্টা। কোনো পাগল এতখানি চতুর হতে পারে কি? তোমরাই বলো না, পারে? আর তারপর যখন আমার মাথাটা ঘরের ভেতর পুরোপুরিভাবে ঢুকে যেত, আমি খুব সাবধানে, কত সাবধানে, কারণ কবজাগুলো ক্যাঁচ ক্যাঁচ করতো না, লণ্ঠনের ঢাকাটা এমনভাবে একটুখানি সরাতাম যাতে ঠিক এক চিলতে সরু আলো গিয়ে পড়ে ওই শকুনের চোখটার উপর। আর এই কাজটা আমি টানা 7 রাত ধরে করেছিলাম, রোজ রাতে ঠিক 12টার সময়, একদম 12টা। কিন্তু প্রতিবারই দেখতাম, জানো, চোখটা বন্ধ। তাই কাজটা হাসিল করা অসম্ভব হয়ে উঠছিল, কারণ আমাকে তো বুড়ো লোকটা বিরক্ত করতো না, কখনো করেনি, করতো তার ওই অভিশপ্ত চোখ। আর প্রতিদিন সকালে দিন পেরোলেই আমি প্রবল সাহসের সঙ্গে তার ঘরে ঢুকে হাসি মুখে তার নাম ধরে রাখতাম এবং সে কেমন ঘুমিয়েছে তার খোঁজ নিতাম।
বুঝতেই পারছো, রোজ রাতে ঠিক 12টার সময় সে যখন ঘুমোতো তখন আমি তার দিকে উঁকি মেরে দেখতাম, আর এই কথাটা সন্দেহ করার মতন ধুরন্ধর সে ছিল না। অষ্টম রাতে দরজা খোলার সময় যেন আমি অন্য সব রাতের চেয়েও অনেক বেশি সতর্ক ছিলাম। ঘড়ির মিনিটের কাঁটাও বোধহয় আমার চেয়ে দ্রুত করে। ওই রাতের আগে আমি কখনো আমার নিজের ক্ষমতা, আমার বিচক্ষণতার ব্যাপ্তি এতটা তীব্রভাবে অনুভব করিনি। আমি আমার বিজয়ের আনন্দ প্রায় চেপে রাখতেই পারছিলাম না, এই ভেবে যে আমি এখানে একটু একটু করে দরজা খুলছি আর সে আমার গোপন কাজ বা চিন্তার বিন্দু মাত্র টের পাচ্ছে না। এই কথায় আমি ফিক করে হেসে ফেললাম, আর হয়তো সে আমার হাসি শুনতে পেয়েছিল, কারণ সে হঠাৎ বিছানায় নড়ে উঠল, যেন চমকে গেছে। এবার তোমরা ভাবতে পারো যে আমি পিছিয়ে এসেছিলাম, কিন্তু না, আমি পিছোইনি। তার ঘরটা ঘন অন্ধকারে পিচের মতো কালো হয়েছিল, কারণ চোর ডাকাতের ভয়ে জানলার পাল্লাগুলো শক্ত করে বন্ধ করে রাখতে হয়। তাই আমি জানতাম যে সে দরজা খোলার ফাঁকটুকুও দেখতে পাবে না। আর আমি অবিরাম এক নাগারে দরজাটা ঠেলেই চললাম। আমি মাথাটা ভেতরে ঢুকিয়ে সবে লণ্ঠনটা খুলতে যাব, এমন সময় টিনের ছিটকিনিতে আমার বুড়ো আঙুলটা পিছলে গেল, আর বুড়ো বিছানায় লাফিয়ে উঠে চিৎকার করে উঠল, কে ওখানে? আমি একদম স্থির রইলাম, একটাও কথা বললাম না। পুরো 1 ঘন্টা আমি একটা পেশিও নাড়াইনি, আর এর মধ্যে আমি তাকে শুয়ে পড়তেও শুনিনি। সে তখনও বিছানায় বসে কান পেতেছিল, ঠিক যেমনটা আমি রাতের পর রাত করেছি, দেয়ালের ভেতরে মৃত্যুর পদধ্বনি শোনার অপেক্ষায়। একটু পরেই আমি একটা মৃদু গোঙানির শব্দ শুনতে পেলাম, আর আমি জানতাম ওটা ছিল চরম আতঙ্কের গোঙানি। ওটা কোনো ব্যথা বা দুঃখের গোঙানি ছিল না, না, ওটা ছিল সেই চাপা দম বন্ধ করা আওয়াজ যা তার গভীর থেকে উঠে আসে যখন তার তীব্র ভয় আচ্ছন্ন হয়ে থাকে। এই শব্দটা আমার খুব চেনা। অনেক রাত ঠিক মাঝরাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আমার নিজের বুক চিরেও এই শব্দটা উঠে এসেছে, যা তার ভয়াবহ প্রতিধ্বনি দিয়ে আমার ভেতরের ভয়গুলোকে আরও বাড়িয়ে তুলেছে। আমি বলছি এই শব্দ আমার খুব চেনা। বুড়ো লোকটা তখন কি অনুভব করছিল তা আমি জানতাম, আর আমার তার জন্য করুণা হচ্ছিল, যদিও মনে মনে আমি হাসছিলাম। আমি জানতাম সে প্রথমবার পাশ ফেরা সেই মৃদু শব্দের পর থেকেই জেগে আছে। তার ভয় একটু একটু করে বেড়ে চলেছে। সে এই ভয়গুলোকে ভিত্তিহীন বলে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। সে নিজেকে বলছিল, ও কিছু না, শুধু চিমনির ভেতর দিয়ে হাওয়া বইছে, হয়তো কোনো ইঁদুর মেঝের ওপর দিয়ে দৌড়ে গেল, অথবা ওটা ওটা শুধু ঝিঝি পোকার ডাক। হ্যাঁ, সে এসব ধারণা দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সবই বৃথা, সব বৃথা। কারণ মৃত্যু তার দিকে এগিয়ে আসার সময় নিজের কালো ছায়া বুড়োর সামনে বিছিয়ে দিয়ে শিকারকে গ্রাস করে নিয়েছিল, আর সেই অদৃশ্য ছায়ার শোকাবহ প্রভাবই তাকে অনুভব করিয়েছিল। যদিও সে কিছু দেখতে শুনতে পায়নি, সে অনুভব করেছিল, আমি জানি, যে ঘরের ভেতর আমি আছি। সে যে আবার শুয়ে পড়েছে এমন কোনো শব্দ না শুনে অনেকক্ষণ খুব ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার পর আমি লণ্ঠনের ঢাকাটা একটু খুব খুব সামান্য একটু খোলার সিদ্ধান্ত নিলাম। তাই আমি সেটা খুললাম। তোমরা কল্পনাও করতে পারবে না কত নিঃশব্দে, কত চুপি চুপি। অবশেষে মাকড়সার জালের সুতোর মতো একটা ক্ষীণ আলোর রেখা সেই ফাঁক গলে বেরিয়ে এলো এবং সোজা পড়ল ওই শকুনের চোখের ওপর। সেটা খোলা ছিল, পুরো ড্যাব ড্যাব করে খোলা, আর সেটার দিকে তাকিয়েই আমি ক্ষিপ্ত হয়ে উঠলাম। আমি সেটাকে সম্পূর্ণ স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। পুরোটা একটা ঘোলাটে নীল, যার উপর একটা বিভৎস পর্দা ছিল, যা আমার হাড়ের ভেতরের মজ্জাকেও হিম করে দিচ্ছিল। কিন্তু বুড়োর মুখ বা শরীর আর কিছুই আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ
আমি যেন সহজাত প্রবৃত্তির বশেই আলোর রেখাটা ঠিক ওই অভিশপ্ত জায়গাতেই ফেলেছিলাম। আর আমি কি তোমাদের বলিনি যে যাকে তোমরা পাগলামি বলে ভুল করছো তা আসলে ইন্দ্রিয়ের অতিরিক্ত তীক্ষ্ণতা ছাড়া আর কিছুই হতে পারে না? এখন আমি বলছি, তুলোর ভেতর ঘুড়ি রাখলে যেমন একটা চাপা ভোঁতা দ্রুত শব্দ হয়, টিক 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 ঠিক তেমনই একটা শব্দ আমার কানে এলো। ওই শব্দটাও আমার খুব চেনা ছিল, যেন ওটা ছিল বুড়ো হৃৎপিণ্ডের স্পন্দন। ড্রামের শব্দ যেমন সৈনিকের সাহস বাড়িয়ে দেয়, তেমনই ওই শব্দটাও আমার উন্মাদনাকে আরও বাড়িয়ে দিল। কিন্তু তাও আমি নিজেকে সামলে স্থির হয়ে রইলাম। আমি প্রায় নিঃশ্বাসই নিচ্ছিলাম না। লণ্ঠনটা আমি একদম স্থির ধরে রাখলাম। চোখের ওপর আলোর রেখাটা কতটা স্থিরভাবে ধরে রাখা যায় আমি তারই চেষ্টা করছিলাম। এদিকে হৃৎপিণ্ডে সেই নারকীয় ধূপপুকুনি বেড়েই চলল। প্রতি মুহূর্তে ওটা আরও দ্রুত, আরও জোরে, আরও জোরে হতে লাগলো। বুড়োর আতঙ্ক নিশ্চয়ই চরম মাত্রায় পৌঁছেছিল। আমি বলছি, প্রতি মুহূর্তে শব্দটা আরও জোরে হতে লাগলো। তোমরা কি আমার কথাটা ঠিকমতো বুঝতে পারছো? আমি তোমাদের বলেছি যে আমি স্নায়ু রোগী। হ্যাঁ, আমি তাই। আর এখন গভীর রাতের এই নিস্তব্ধতায়, ওই পুরনো বাড়িটার ভয়াবহ নীরবতার মাঝে এমন একটা অদ্ভুত শব্দ আমাকে এক নিয়ন্ত্রণহীন আতঙ্কে শিহরিত করে তুলল। তবুও আরও কয়েক মিনিট আমি নিজেকে সামলে স্থির দাঁড়িয়ে রইলাম। কিন্তু স্পন্দনের শব্দ ক্রমশই আরও জোরালো হতে লাগলো। আমার মনে হলো হৃৎপিণ্ডটা এবার ফেটে যাবে। আর তখনই এক নতুন ভয় আমাকে গ্রাস করলো। এই শব্দ কোনো প্রতিবেশীর কানে পৌঁছে গেলে? বুড়োর সময় ফুরিয়ে এসেছে। এক বিকট চিৎকারের সঙ্গে আমি লণ্ঠনটা পুরোপুরি খুলে দিলাম এবং ঘরের ভেতর লাফিয়ে পড়লাম। সে একবারই চিৎকার করেছিল, শুধুমাত্র একবার। মুহূর্তের মধ্যে আমি তাকে টেনে মেঝেতে নামালাম। আমার ভারী বিছানাটা উল্টে দিলাম। কাজটা এতদূর সফল হওয়ায় আমি আনন্দে হাসছিলাম। কিন্তু আরও অনেক মিনিট ধরে হৃৎপিণ্ডটা একটা চাপা শব্দ করে ধুকপুক 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 করতে লাগলো। তবে এতে আমার কোনো বিরক্তি ছিল না। জানো, এই শব্দ দেয়াল ভেদ করে বাইরে শোনা যাবে না, আমি জানতাম। আর অবশেষে সেটা থামলো। বুড়ো লোকটা মারা গেছে। আমি বিছানাটা সরিয়ে মৃতদেহটা পরীক্ষা করলাম। হ্যাঁ, সে একেবারেই নিথর হয়ে গেছে। আর তার চোখ আমাকে আর কোনো দিনও জ্বালাতন করতে পারবে না। আর এখনও যদি তোমরা আমাকে পাগল ভাবো না, তাহলে তোমরা মৃতদেহ লোকানোর বুদ্ধিদীপ্ত সতর্কতাগুলোর কথা শুনলে আর কখনোই ভাববে না। রাত ফুরিয়ে আসছিল আর আমি তাড়াহুড়ো করে কিন্তু নিঃশব্দে কাজ করে চলেছিলাম। সবার আগে আমি তার মাথা, হাত এবং পা কেটে ফেললাম। তারপর আমি ঘরের মেঝে থেকে 3টে তক্তা তুলে ফেললাম এবং কাঠের কাঠামোর ফাঁকে সব টুকরোগুলো লুকিয়ে রাখলাম। এরপর আমি তক্তাগুলো এত চতুরতার সঙ্গে, এত নিখুঁতভাবে বসিয়ে দিলাম যে কোনো মানুষের চোখ, এমনকি বুড়োর চোখও কিছুই অস্বাভাবিক ধরতে পারত না। ধুয়ে ফেলার মতন কিছুই ছিল না তো, কোনো দাগ বা রক্তের কোনো চিহ্নই ছিল না। আমি সে বিষয়ে যথেষ্ট সতর্ক ছিলাম। একটা গামলার মধ্যে সব রক্তটা ধরে নিয়েছিলাম। হ্যাঁ, আর এই সব কাজ শেষ করতে করতে রাত 4টে বেজে গেল। তখনও মাঝরাতের মতোই অন্ধকার। ঘড়িতে যখন 4টের ঘন্টা বাজলো, ঠিক তখনই সদর দরজায় একটা কড়া নাড়ার শব্দ হলো। আমি নিশ্চিন্ত মনে দরজা খুলতে নিচে গেলাম, কারণ এখন আমার আর ভয় পাওয়ার কি আছে। 3জন লোক ভেতরে ঢুকলো, যারা অত্যন্ত নম্রতার সঙ্গে নিজেদের পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিল। রাতে কোনো এক প্রতিবেশী একটা বিকট চিৎকার শুনতে পেয়েছিল। কোনো অপরাধমূলক কাজে সন্দেহ জেগেছিল। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল আর তাদের, মানে অফিসারদের, পাঠানো হয়েছিল জায়গাটা তল্লাশি করে দেখার জন্য। আর আমি জানো তো তখন মনে মনে হাসছি, কারণ আমার ভয় পাওয়ার কি ছিল। আমি ভদ্রলোকদের স্বাগত জানালাম। আমি বললাম ওই চিৎকারটা আমি নিজেই স্বপ্নে করেছিলাম। আমি আরও জানালাম যে বুড়ো লোকটা গ্রামের বাড়িতে গেছে। তাদেরকে সারা বাড়ি ঘুরিয়ে দেখালাম। আমি তাদের তল্লাশি করতে বললাম, ভালো করে খুঁজতে বললাম। শেষে আমি তাদের বুড়োর ঘরে নিয়ে গেলাম। আমি তাদের তার সঞ্চিত সম্পদ দেখালাম, যা একদম নিরাপদ আর অক্ষত ছিল।
আমার আত্মবিশ্বাসের আতিশয্যে আমি ঘরের ভেতর চেয়ার নিয়ে এলাম এবং তাদের ওখানেই বসে একটু বিশ্রাম নিতে বললাম। আর আমি নিজে আমার নিখুঁত বিজয়ের চরম দুঃসাহসে ঠিক সেই জায়গাতেই আমার নিজের চেয়ারটা রাখলাম যার নিচে আমার শিকার করা মৃতদেহটা শুয়েছিল। অফিসাররা সন্তুষ্ট হয়েছিল, আমার আচরণ তাদের আশ্বস্ত করেছিল, আমি অদ্ভুতভাবে স্বাভাবিক ছিলাম। তারা বসে রইল আর আমি হাসি মুখে তাদের কথার উত্তর দিতে লাগলাম। তারা সাধারণ বিষয় গল্পগুজব করছিল, আমিও করছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম যে আমি ফ্যাকাশে হয়ে যাচ্ছি এবং চাইছিলাম যেন তারা চলে যাক। আমার মাথা না ধরে গেছিল আর আমার কেন জানি না মনে হচ্ছিল কানের ভেতর একটা ভোঁ ভোঁ শব্দ হচ্ছে, কিন্তু তবুও তারা বসে রইল এবং গল্প চালিয়ে গেল। ভোঁ ভোঁ শব্দটা আরও স্পষ্ট হতে লাগলো, এটা চলতে থাকলো এবং আরও স্পষ্ট হলো। আমি এই অনুভূতি থেকে মুক্তি পাওয়ার জন্য আরও স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে লাগলাম, কিন্তু শব্দটা চলতেই থাকলো এবং আরও তীক্ষ্ণ হয়ে উঠলো। অবশেষে আমি বুঝতে পারলাম যে শব্দটা আমার কানের ভেতর হচ্ছে না। নিঃসন্দেহে আমি ততক্ষণে খুব ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আরও অনর্গল এবং চড়া গলায় কথা বলতে লাগলাম। তবুও শব্দটা বাড়তেই লাগলো। আর আমি কি করতে পারতাম বলতো? এটা ছিল একটা চাপা ভোঁতা দ্রুত শব্দ, ঠিক যেমন তুলোর ভেতর ঘুড়ি রাখলে শব্দ হয়। আমি হাঁপাতে লাগলাম আর তবুও অফিসাররা সেটা শুনতে পাচ্ছিল না। আমি আরও দ্রুত আরও জোরালোভাবে কথা বলতে লাগলাম, কিন্তু শব্দটা ক্রমেই বেড়ে চললো। আমি উঠে দাঁড়ালাম এবং তুচ্ছ বিষয় নিয়ে উঁচু গলায় আর হাত পা নেড়ে তর্ক করতে লাগলাম, কিন্তু শব্দটা বেড়েই চললো। ওরা কেন চলে যাচ্ছে না? আমি ভারী পায়ে ঘরের এদিক ওদিক পায়চারি করতে লাগলাম, যেন ওই লোকগুলোর পর্যবেক্ষণে আমি ক্ষিপ্ত হয়ে উঠেছি। কিন্তু শব্দটা বেড়েই চললো। হে ঈশ্বর, আমি কি করতে পারতাম? আমি ফুঁসছিলাম, আমি প্রলাপ বকছিলাম, আমি গালিগালাজ করছিলাম। আমি যে চেয়ারটায় বসেছিলাম সেটাকে তুলে মেঝের ওপর ঘষতে লাগলাম, কিন্তু শব্দটা সব কিছু ছাপিয়ে উঠলো এবং ক্রমাগত বেড়েই চললো। এটা আরও জোরে হতে লাগলো, আরও জোরে, আরও জোরে। আর তখনও লোকগুলো আনন্দে গল্প করে চলেছিল আর হাসছিল। এটা কি সম্ভব যে তারা শুনতে পাচ্ছিল না? সর্বশক্তিমান ঈশ্বর, না না, শুনতে পাচ্ছিল তারা। তারা সন্দেহ করেছিল, তারা সব জানতো। তারা আমার এই আতঙ্ককে নিয়ে মজা করছিল। তখনও আমি এটাই ভেবেছিলাম আর এখনও এটাই ভাবি, কিন্তু যে কোনো কিছুই এই উপহাসের চেয়ে বেশি সহনশীল ছিল। আমি ওই কপট হাসিগুলো আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমাকে হয় চিৎকার করতে হবে, নয়তো মরে যেতে হবে। আর এখন আবার শোনো, আরও জোরে, আরও জোরে, আরও জোরে, আরও জোরে। পাষণ্ডের দল, আমি চিৎকার করে উঠলাম। আর ভান করো না, আমি আমার অপরাধ স্বীকার করছি। তক্তাগুলো তুলে ফেলো। এখানে, এখানেই, শুনতে পাচ্ছ না ওর এই বিভৎস হৃৎপিণ্ডের ধূপকুনি? আজকের এই মাস্টারপিসটির স্রষ্টা হলেন বিশ্ববিখ্যাত আমেরিকান লেখক এডগার অ্যালান পো। 1843 সালে লেখা এই গল্পটি প্রমাণ করে যে সবচেয়ে ভয়ঙ্কর দানব আমাদের খাটের নিচে বা অন্ধকারে নয়, বরং আমাদের নিজেদের মনের ভেতরেই লুকিয়ে থাকে। সাইকোলজিক্যাল হররের জনক পোকে আমাদের এই ছোট্ট শ্রদ্ধার উপর, অর্থাৎ আমার নিজের হাতে করা এই বাংলা অনুবাদ, সাউন্ড ডিজাইন আর ভয়েস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। গল্পটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর গল্প অভিযানের আগামী পর্বগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই গল্পের কোন জিনিসটা আপনাদেরকে বেশি ভয় পাইয়েছে? ওই নীলচে শকুনের চোখটা, নাকি মেঝে ফুলে আসা ওই হৃৎপিণ্ডের একটানা ধুপুকানি? কমেন্ট করে এখনই জানান, আমরা অপেক্ষা করছি।